কপোতাক্ষের পাড়েই আমার বেড়ে ওঠা এবং কপোতাক্ষকে ঘিরেই আমার শিল্পসত্তার উন্মেষ ঘটেছিল বলে আমি মনে করি। একদম ছোটবেলার কথা এই বয়সে মনে রাখা একটু কঠিন কাজই। যাই হোক, এই 85 বছর বয়সে 80-82 বছর আগের কথা। খুব আকৃষ্ট হতাম হিন্দুদের দুর্গা পূজা দেখে, বিশেষ করে ওদের যে দুর্গার জন্যে যে স্ট্রাকচারটা তৈরি করতো বাঁশ দিয়ে, তারপরে মাটি দিয়ে, এগুলো আমাকে খুব ইন্টারেস্ট করতো। কিন্তু আমি স্কুলে যেতে যেতে ওগুলো দেখতাম। আমাদের টালা স্কুল এখান থেকে 2 মাইল দূরে ভায়রা গ্রাম ছিল, অর্ধেক দূরে। তো ভায়রা গ্রামে অনেক দুর্গা পূজা, দুর্গা বানাতো। ওইগুলো আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতাম, খুব মজা লাগতো। তখন মানে প্রচন্ড ইচ্ছা করতো ছবি আঁকা। ছবি আঁকা তো রসদ ছিল না, কি দিয়ে ছবি আঁকা হয় তাও জানতো। একবার দেখলাম আমার চাচা জালালউদ্দিন হাশমি স্পিকার ছিলেন, ওনার একটা ছবি অয়েল পেন্টিং এ কেউ কলকাতা থেকে এঁকেছে। তো সেই ছবিটা দেখে আমার খুব অবাক লাগলো, এবং আমি শুনলাম যে ছবিটা নাকি সে এঁকেছে চাচাকে মাত্র একবার দেখেছিল। তো আমার কাছে মনে হলো যেন জাদুকরি কোনো একটা ব্যাপারটা করা। ওই ভদ্রলোক যিনি ছবি এঁকেছিলেন তিনি এলেন আমাদের গ্রামে। গ্রামে আসলে তার সাইকেলে করে এসেছিলেন, সাইকেল গেছিল পাঞ্চার। আমি খুব লেগে গেলাম ওনার সাইকেল মেরামত করার জন্য, যাতে করে ওই ভদ্রলোকের একটু কাছাকাছি যাওয়া যায়। তা আমি একবার সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি করে এই ছবিটা এভাবে এঁকেছেন, মানে কি জাদু? বলে না, জাদু টাদু কিছু না, তুমি প্র্যাকটিস করলে তুমিও পারবে। আমি প্র্যাকটিস করা মানে কি? মানে ছবি আঁকবে, যা দেখবে তাই আঁকবে। তো সেই থেকে আমি যা দেখি তাই আঁকি। মানুষের ছবি আঁকতাম, তারপর পালা পার্বণের ছবি আঁকতাম। যেমন ঘুড়ি উড়াতাম একজনের বাসায়। এটা ভিটা বাড়িতে লেপে রেখেছে সুন্দর একটা ক্যানভাস, প্রায় 50-60 ফুট লম্বা। সেখানে আমি একটা ঘুড়ি আঁকিয়ে লম্বা টান দিয়ে একটা সুতোর মতো করে দিলাম, যাতে ঘুড়িটা ওখানে উঠছে। আমার নিজের কাছেও খুব পছন্দ হয়েছিল কাজটা, এবং কাজটা বেশ সহজ। কিন্তু কাজের পরবর্তী পর্যায়টা খুব একটা সুখকর ছিল না, কারণ সে ভদ্রলোক যার বাড়িতে আমি ছবি এঁকেছিলাম তিনি এসে আমার বাবার কাছে নালিশ করেছিলেন যে তোমার ছেলে এই কাজ করেছে। তখন আমাকে একটা উত্তম মধ্যম খেতে হয়েছিল।
তৎকালীন ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে এসেছিলেন। ধর্ম বিষয়ে তার জ্ঞান ছিল অনেক। উনি কলকাতা একটা মসজিদে ইমামতি করতেন। তেঁতুলিয়া একটা আমাদের মসজিদ আছে, যেটা জামে মসজিদ বলে তেঁতুলিয়া। তেঁতুলিয়ার জমিদার পরিবার ওই মসজিদটা তৈরি করেছিল আজ থেকে প্রায় 250 বছর আগে। ওই জমিদার একবার কলকাতায় গিয়ে ওনার বক্তব্য শুনে খুব ইমপ্রেস হয়েছিলেন, বলেছিলেন যে আপনি এসে আমাদের এই মসজিদে ইমামতি করবেন। উনি রাজি হয়েছিলেন এবং চলে এসে ওনার খুব ভালো লেগেছিল। তিনি ওখানে বিয়ে করে থেকে গেছিলেন। এটা আমার চাচার খবর, ওইটা আমার আব্বার খবর। আমার বড় ভাই কোহিনুর আকবরের, আমি আমার বড় ভাই কোহিনুর আকবর, আমরা দুই ভাই ফুটবল খেলতাম। উনি ব্যাকে খেলতেন, আমি ফরওয়ার্ডে স্কোরার ছিলাম। তো ওই পুকুরের আমরা দুপুরবেলায় গোসল করতে যেতাম। আমরা ওই ছোটবেলায় ওই দূরের থেকে দৌড়ে এটা থেকে এসে পুকুরের মধ্যে চাপ দিতাম। জল টলমল আমার কিশোর বেলা, ভাটের গন্ধে মুখ করা শেষ বিকেলের খেলা। জল টলমল আমার কিশোর বেলা, ভাটের গন্ধে মুখ করা শেষ বিকেলের খেলা। পুরনো দেয়াল শ্যাওলা সবুজ প্রাচীন বটের ছায়া। জল টলমল নিকানো উঠোনের মায়া। সময় এখানে থমকে রয়েছে, সময়ের কাটা ঘুরি। শীত সন্ধ্যার রূপ কথা শোনা কল্পনায় উড়াউড়ি। জোড়া পুকুরের পিছল ঘাটে ভেজা হাঁসেদের ডানা। হঠাৎ দুপুরে উত্তরি মেঘে অন্ধকারের হানা। বাঁকা নদীটির ভরা মাসি বুকে হিজলের ঘন ছায়া। জল টলমল নিকানো উঠোনের মায়া। জল টলমল আমার কিশোর বেলা, ভাটের গন্ধে মুখ করা শেষ বিকেলের খেলা। পুরনো দেয়াল শ্যাওলা সবুজ প্রাচীন বটের ছায়া। জল টলমল নিকানো উঠোনের মায়া। চাঁদি রাতে এখানে বিছানা বিছিয়ে বারান্দায় কোনায় সব ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা মিলে 5-6 জনে একসঙ্গে গান করতেন। উদাস বিকেলে এলোমেলো হাওয়া আমার কিশোর বেলা। হইল বিরাগে শব্দ সুরের মায়া মায়া তার খেলা। পুরনো দিনের গন্ধ মাখানো পুরনো কাছের চুড়ি। পুরনো বটের রোদ্দুরে ছাওয়া শালিকের ওড়াউড়ি। সেদিন কি আছে তবু থেমে আছে সেদিনের সব ছায়া। জল টলমল নিকানো উঠোনের মায়া।
ম্যাট্রিক পাস করার পর চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় যাবো, কি করবো। আমার বড় ভাই সিকান্দার আবু জাফর কবি, সমকাল পত্রিকার সম্পাদক, তিনি আমাকে বললেন তুই ঢাকায় চলে আয়, ঢাকায় একটা আর্ট কলেজ করেছে, জানুল আবদিন, শফিউদ্দিন, কামরুল হাসান, এরা কলকাতা আর্ট কলেজের শিক্ষক ছিল, ওরা এসে আর্ট কলেজ করেছে, তো আর্টের সব, তো সে এখানে আর্ট কলেজে ভর্তি, আর্ট কলেজে পড়ে। সেই জন্যই আমি চলে এসেছি ঢাকায়। এসে আমাদের আর্ট কলেজ ছিল তখন ভিক্টোরিয়া পার্কের কাছে, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ছিল দুতলা, সেই দুতলা ভবনের দুটো কামরায় আর্ট কলেজ শুরু। সেই একটা কামরায় শিক্ষকরা বসতেন, আর একটা কামরায় ছাত্ররা ক্লাস করতেন। আমি ছিলাম তৃতীয় ব্যাচে, প্রথম ব্যাচের ছাত্র ছিলেন আমিনুল ইসলাম, হামিদুর রহমান, দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন শাহিন চৌধুরী, মুর্তজা বশির, রশিদ চৌধুরী, আব্দুল রাজ্জাক, আর আমি ছিলাম তৃতীয় ব্যাচে। আমার ছিলেন মীর মুস্তফা এবং আরো। আমরা যেতাম বাইরে আউটডোর স্কেচ করতে, এবং কামরুল হাসান ছিলেন বিশেষ করে আমাদেরকে আউটডোর স্কেচ করার। আমি আর্ট কলেজ থেকে বেরোবার পর ছবি আঁকাতেই নিয়োজিত, কারণ আমি আর্টিস্ট হতে চেয়েছিলাম। 5 বছর ছবি আঁকার প্রশিক্ষণ নিলাম, কি করে ছবি আঁকতে হয়, তার টেকনিকগুলো জানলাম, তার ব্যাকরণগুলো জানলাম। এখন নিজের উপরে আর্টিস্টকে কেউ কোনো ইনস্টিটিউশন থেকে বানিয়ে দিতে পারে না। তো আমি শুরু থেকেই আমি ভাগ্যবান ছিলাম, আস্তে আস্তে আমার ছবি বিক্রি হতে শুরু করলো। এবং বেশিরভাগই তখন বাংলাদেশে, যেহেতু আমাদের শিক্ষকরা যারা ছিলেন তারা বেশিরভাগ জল রঙেই কাজ করতেন, শিল্পাচার্য জানুল আবদিন জল রঙেই কাজ করতেন, এবং আমি তার অনুসারী ছিলাম এবং হুবহু নকল করার চেষ্টা করতাম। তো ওয়াটার কালার করে তখন আমি বাংলাদেশের ল্যান্ডস্কেপ করতাম। এর পরবর্তীতে আমি চলে যাই আমেরিকায়। আমেরিকায় গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা আর ফলশ্রুতিতে আমি তখন পশ্চিম পাকিস্তানে চলে যাই। পশ্চিম পাকিস্তানে গিয়ে আমি একটা ভালো মার্কেট তৈরি করতে পারি। আমি কমিশন কাজ করতাম, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, অনেকগুলো হোটেল ছিল পাকিস্তানে, প্রত্যেকটা হোটেলে প্রায় 200-250 করে ছুটি আমার ওদের প্রত্যেকটা কামারে কাজ করত। বাংলাদেশে এসে আমার কাজের একদম পরিবর্তন হয়ে গেল। আমি কিছু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং শুরু করলাম, যে পেন্টিং সিরিজটার নাম আমি দিয়েছিলাম অন্বেষা, কোয়েস্ট অফ এ সোল। এরপরে আর একটা সিরিজ করলাম অশনি সংখ্যা। শুরুতে কাজ করতাম আমি একদম রিয়েলিস্টিক কাজ করতাম, মাঠের খেতে গাছপালার পাতাগুলো পর্যন্ত মুড়ে মুড়ে দিতাম, বা নৌকা নদীতে পালতোলা নৌকার রং টং ঠিক ওইভাবে ছবিতে তুলতাম। কিন্তু পরবর্তীকালে এখন যখন আমি ফিগারেটিভ কাজ করি, তখন আর আমি ওই কাজগুলো করি না। আমি দেখি আমার বিষয়বস্তু বাংলার মাটি ও মানুষ, বাংলার নদী ও আকাশ, এইগুলোর উপরেই আমি এখন কাজ করি। একটা জিনিস যে উনি এই বয়সে রেগুলার ছবি আঁকেন এবং সবসময় চেঞ্জ। আগে যেরকম ছবি আঁকতেন উনি, তার থেকে বেশ খানিক এখন ধারাটা অন্যরকম। এই যে ট্রাক চেঞ্জ করা, এটা কিন্তু খুব একটা আর্টিস্ট করে না।
করে না মানে এটা একটা আলাদা সাহসের দরকার। সব থেকে মজার ব্যাপার হলো যে আমার শিক্ষক শিল্পাচার্য জানুল আবেদিন, তিনি কোনো কাজে রাওয়ালপিন্ডিতে গেলে ইন্টারকন্টিনেন্টালে উনি উঠতেন। ইন্টারকন্টিনেন্টালের কামরায় ঢুকেই উনি আমাকে ফোন করতেন, জাহিদ এই তুমি আমার নিয়ে যাও এখানে এসে, আমি তোমার বাসায় গিয়া একটু মাঠের মধ্যে গেঞ্জি গাই দেওয়া বৈশা চা খামু সিগারেট খামু, এইটা কি আর এখানে হয়? তো আমি সঙ্গে সঙ্গে চলে গিয়ে স্যারকে নিয়ে আসতাম। বহুবার, অন্তত 5-6 বার তো হয়েছে। কামরুল ভাইও, কামরুল হাসান, তিনিও গিয়ে আমার সঙ্গে থেকেছেন। আমি ওখানে আবার টেলিভিশনে খবরও পড়তাম। 26শে মার্চ আমি খবর পড়লাম যে ইয়াহিয়া খান বক্তৃতা দিবেন, রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো এই খবরটা আমি পড়েছিলাম টেলিভিশনে। রাত্রিতে আমি আমাদের বন্ধুদের বাসায় গিয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখলাম। সেই টেলিভিশনে দেখলাম যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে এবং সামরিক শাসন জারি করা হচ্ছে। এই অবস্থা দেখার পরে আমি বললাম যে না, আমি এদের টেলিভিশন থেকে আর খবর পড়ব না। তো এই করে তখন থেকেই আর খবর পড়িনি। কী করে দেশে চলে আসবো সেই ভাবনাই ছিল। বাড়িতে আমি যেহেতু খবর পড়তাম, অনেকেই আমাকে চিনত। রাস্তাঘাটে দেখা হলেই বলতো ওই যে বাঙালি যাচ্ছে। আর আমার বাড়ির সামনে লেখা ছিল দেয়ালের মধ্যে, যেটা বাঙালি কাঙ্গালি। আর বাড়ির সামনে একটা ওই গুপ্তচর বিভাগের লোক সারাক্ষণ পাহারা দিত আমাকে, যে আমি কোথায় যাচ্ছি কী করছি, আমার বাসায় কারা আসছে। তবুও ওই বাঙালিদের আসা বন্ধ ছিল না, সামরিক বাহিনীর এবং যারা সরকারি কর্মচারী ছিল তারা। এরা এসে আমার বাসায় ছিল একটা সেফ জোন, সেখানে এসে নিজেদের মধ্যে আলোচনা করে মুক্তিযুদ্ধের কী অবস্থা এগুলো একে অন্যকে জানাতেন, কার কাছে কী খবর আছে না আছে। তো এই করে আমার বিরুদ্ধে ওদের যে গুপ্তচর বিভাগ তাদের একটা বড় রকমের ফাইল তৈরি করে ফেলেছিল যে আমি আওয়ামী লীগ করি এবং আমার বাড়িতে আওয়ামী লীগের লোকজনদের মেলামেশা হয়। তো এ করে একদিন আমি পালিয়ে এলাম। আমার বন্ধু সাইদুজ্জামান, যিনি একবার মন্ত্রীও ছিলেন বছর 2-এর জন্য এরশাদ সরকারের সময়, তিনি পালিয়ে এলেন এবং ওই ট্রাকে করে একেবারে সোজা আফগানিস্তানে নিয়ে পৌঁছে দিয়েছি। তো আমরাও সেরকমই একটা ওই পাঠান স্মাগলারদেরকে 2000 টাকা করে 3 জন আমরা, আমি আর আমার 2 মেয়েদেরকে নিয়ে আমি রওনা হলাম। এবং ওই ট্রাকে আরও প্রায় সব মিলিয়ে 30 জনের মতো ছিল, আরও 2টো ফ্যামিলি ওই ট্রাকে আসছিল। হঠাৎ করে ওই সিন্ধু নদীর ওপরে ব্রিজের কাছে এসে কেমন যেন ওরা গোলাগুলি চললো। ওরা বললো যে না, আমাদেরকে কিছু দেওয়া করেছে, গুলি টুলি পিছন থেকে এসে আওয়াজ শুনলাম আমরা। সবাইকে বললো শুয়ে পড়ো, শুয়ে পড়ে চাদর দিয়ে ডেকে ফেলো, কারণ চাঁদনি রাত ছিল, যেন দেখা না যায় যে ট্রাকের ভিতরে কেউ আছে। তো এই করে আমরা শেষ পর্যন্ত এক জায়গায় পৌঁছালাম, যেখান থেকে 30টা না 39টা খচ্চর আর একটা গাধা সবাইকে এক একটার ওপরে চড়িয়ে দিত। তো ওখানে তো কোনো স্যাডেল ছিল না, বসার কোনো সুবিধা ছিল না। তো ওরা ওই গাছের ডালপালা লতা পাতা দিয়ে কোনো রকমের স্যাডেল বানিয়ে ওই
পাঠানদের পাগড়ি দিয়ে পাগুলো মুড়ে দিল। সেই পা মুড়ে দেওয়ায় আমরা বসে থাকতে পারলাম আর কি। এইভাবে যখন আমরা নামলাম শেষ পর্যন্ত খচ্চরের পিঠে চড়ে যাবার সময় এক জায়গায় বললো যে আমাদেরকে নামতে হবে। আমরা বললাম কেন নামতে হবে? বললো যে না, এখানে পাহাড়টা খুব খারাপ, ওই আপনাদেরকে পিঠে নিয়ে এই খচ্চরগুলো উঠতে পারবে না, তো আপনারা নেমে গেলে ওরা উঠতে পারবে, আপনাদেরকে ওই খচ্চরের লেজ ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর ওই খচ্চরই টেনে আপনাদেরকে উপরে উঠিয়ে নিয়ে যাবে। তো সেভাবেই করা হলো এবং শেষ পর্যন্ত যখন আমরা নামলাম তখন খুবই পরিশ্রান্ত, ক্লান্ত, কেউ মানে উঠে দাঁড়াতে পারছি না এরকম একটা অবস্থা। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আফগানিস্তান পৌঁছলাম, কাবুল পৌঁছালাম। কাবুল পৌঁছাবার আগে এক রাত আমরা ছিলাম একটা গুহার মধ্যে। সেই গুহায় ছিল কোনো মানুষের ইতিপূর্বে আর থাকেনি, তো আমাদের থাকতে দিল বিছানি বিছিয়ে, কিছু তোষক বিছিয়ে দিল, সেটার উপরে আমরা থাকলাম। তখন আমরা এত ক্লান্ত, এগুলো আর আমরা খেয়ালই করতে পারি। যাই হোক, ওইখানে আটালি যেগুলো গরু ছাগলের রক্ত খায়, সেগুলো অসংখ্য আটালি, এগুলো পড়ে আমাদের সব রক্ত খেতে থাকলো। আমার মাথার ভিতরে আমার মনে আছে, আমি মাথা হাত দিয়ে শুয়েছিলাম, কিছুক্ষণ পর দেখি ও অনেকগুলো আটালি সে রক্ত খেয়ে একেবারে ফুলে ফুলে আসে। এগুলো কিন্তু আবার ওই চার পোকার মতো না, যখন খায় তখন কোনো ব্যথা অনুভব হয় না, এমনিই রক্ত চুষে ফেলে। যাই হোক, আমরা যখন কাবুলে পৌঁছলাম, কাবুলে পৌঁছতে রাত্রেবেলায় আমরা গেলাম সেইখানে যেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতবর্ষের একটা চুক্তি হয়েছিল যে যারা কাবুলে পালিয়ে আসবে বাঙালিরা, তাদের দেখাশোনা করার জন্য। সেই অফিসে আমরা গেলে দেখলাম ওরা বললো যে হ্যাঁ তুমি যাও, গিয়ে ওইখানে কামরা একটা ঠিকানা বলে দিল। সেখানে গিয়ে দেখলাম এক কামরা প্রায় 50-60 জন করে। যাই হোক, এরপর আমরা চলে এলাম দিল্লিতে। দিল্লি থেকে সোজা চলে এলাম কলকাতায়, শেষ পর্যন্ত ঢাকা বিমানবন্দরে এলাম। ঢাকা বিমানবন্দরে যখন এলাম তখন আমার কাছে রয়েছে মাত্র 20 টাকা। তো ট্যাক্সিওয়ালা বললো ধানমন্ডি যেতে 20 টাকা। আমি বুঝিয়ে বললাম আমাদের ঘটনাগুলি, যে দেখো তোমরা যদি 15 টাকা নাও তাহলে আমি কিন্তু যে লোকটা আমাদের সুটকেসগুলো 3টা সুটকেস বয়ে আনবে, তাদেরকে আমরা 5 টাকা দিলে তোমরা 15 টাকা নিতে পারো। তাহলেও ওরা তাতে রাজি, এবং সেইভাবেই আমি এলাম ঢাকায়। সেই 1955 সাল থেকেই আমি পেশাদার শিল্পী হিসাবে কাজ করি। একটানা 22 বছর কাজ করার পর ঢাকায় এসে শিল্পকলা একাডেমিতে যোগদান করি, চারুকলা বিভাগের পরিচালক হিসেবে। কারণ তখন শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। এর আগে ওই ভবন আর ওই প্রতিষ্ঠানটার নাম ছিল পাকিস্তান আর্টস কাউন্সিল। সেটাকে বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিল্পাচার্য জয়নুলাবদ্দিনের পরামর্শে ওটাকে শিল্পকলা একাডেমি তৈরি করেন। কিন্তু চারুকলা বিভাগের পরিচালক খুঁজে পাচ্ছিলেন না কেউ। তো আমার কাছে এলেন যে তুমি এসে চারুকলা বিভাগ শুরু করো। আমি বললাম আমি তো চাকরি করি না, আমি পেশাদার শিল্পী, ছবি আঁকি। বললেন যে না, কোনো মতেই হবে না, তোমাকেই জয়েন করতে হবে। যাই হোক, না, অনেক ঘটনা, বহুদিন পর আমি রাজি হলাম। বললাম আমি 2 বছরের জন্য শিল্পকলা একাডেমিতে যেতে পারি, চারুকলা বিভাগটা প্রতিষ্ঠা করে আমি চলে আসি। কিন্তু সেখানে 2 বছরের জায়গায় আমি 14 বছর চাকরি করেছিলাম। শিল্পকলা একাডেমি যে হাঁটি হাঁটি পা পা করে যে চলা, সেই চলাটাকে গতিশীল করে দেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর।
80 দশকে এসে বিভিন্ন জাতীয় তারপর তরুণ শিল্পী এদের নিয়ে প্রদর্শনী করার পাশাপাশি তারই প্রচেষ্টা এশিয়ান আর্ট বিয়েনালটা তার হাত ধরেই শুরু হয় এবং আপনারা জানেন এবছর 17তম বিয়েনাল অনুষ্ঠিত হয়ে গেল। এই অবদানটা কিন্তু আসলে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। উনি শিল্পকলা একাডেমির পরিচালক থাকাকালীন ওনার একটা সুবিধা ছিল, আসলে ওনার একটা পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এই জন্য বাংলাদেশের যত বড় বড় সচিব মন্ত্রী যেই হোক না কেন ওনার কথায় তারা কিন্তু গুরুত্ব দিত এবং এই জিনিসটা উনি পুরোপুরি কাজে লাগিয়েছেন, নিজের জন্য কিন্তু করেন, উনি পুরো জিনিসটা আমাদের দেশের জন্য কিন্তু করে গেছেন। এইটা আমি বলবো যে আবিদিন স্যার যদি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় সম্মানটা আপনাকেই দিতেন তিনি। আমি ভাবি যে যথাযথভাবে আমার কাজের মূল্যায়ন করা হয়েছে। 1985 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার সংস্কৃতি বিষয়ে 21 পদক আমি লাভ করি। পরবর্তীকালে SM সুলতান একটা পদক পেয়েছিলাম, আরো অনেক পুরস্কার লাভ করেছি। এই পুরস্কারগুলো আমাকে অনুপ্রাণিত করত এবং এর ফলে আমি কাজ করতে আরো বেশি কাজ করতে উৎসাহ বোধ করি। জাহাঙ্গীর ভাইয়ের ছবি সংগ্রহ করা ছাড়া আমাদের এই সংগ্রহের কাজটা কোনোদিন সম্পূর্ণ হতো না এবং উনি প্রথম সারির যে 10 জন শিল্পী বাংলাদেশের নাম করতে পারি তার মধ্যে উনি একজন। এবং ওনার প্রচুর কাজ আছে, হলুদের উপরে, ধান ক্ষেতের, সমুদ্রের উপরে মানুষ হেঁটে যাচ্ছে, নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, চরের ছবি, ধানের ছবি, মানুষের ছবি, এগুলো তো অসাধারণ ছবি উনি কিছু কিছু রেখেছেন এবং এগুলি প্রত্যেকটাই আমার সঙ্গে আছে। তো জাহাঙ্গীরের আমি সবসময় দেখেছি মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, জাহাঙ্গীর কাজ না করে থাকতে পারে না, সেটা ওয়াটার কালারের হোক, অয়েল কালারের হোক। আর সবসময় সে একটা নতুন কিছু করার একটা চিন্তা ভাবনা তার মধ্যে আছে। জাহাঙ্গীরের সবচেয়ে বড় দিক হলো, যেটা খুব বিরল, সেটা হলো যে অত্যন্ত বন্ধুবৎসল এবং তার উপর নির্ভর করা চলে। আর একটা চরিত্রের বৈশিষ্ট্য হলো যে তার একটা দায়বদ্ধতা। তা নিজস্ব কোনো সন্তান নেই, তার বড় ভাইয়ের যে সন্তান 5-6 জন, তার মধ্যে ওদের 4 জন কি 5 জন মেয়ে, তাদের প্রত্যেককে সে পড়িয়েছে, তাদের বিয়ে দিয়েছে, তাদের ভরণ পোষণ করে। আমার পিতার মৃত্যুর পর আমি ওনাকেই পিতা হিসাবে পেয়েছি। আমরা 10 ভাই বোন। আমি আমার জীবন দশায় যা দেখেছি, আমার 10 ভাই বোনের ভালো মন্দ সব কিছুই সে জাহাঙ্গীর করেছেন। আমাদের কাছেই ওরা মানুষ হয়েছে, ছোটবেলা থেকেই লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে একসঙ্গে, তারপরে বিয়ে হয়েছে, তারপরে ছেলে মেয়ে হয়েছে, ওটা 3 নম্বর মেয়ে। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো। আমার স্ত্রী আনিস জাহাঙ্গীর, আমরা একসঙ্গে প্রায় 50 বছর সহবাস করি। আনিস জাহাঙ্গীর আজকে নাই, প্রায় 4 বছর হলো তিনি মারা গেছেন। কিন্তু আনিস না থাকলে পশ্চিম পাকিস্তানে গিয়ে আমার পক্ষে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত সম্ভব ছিল না। এরপরে সব থেকে বড় কাজ যেটা হলো, আমি যখন আমার ভাইয়ের মেয়েদেরকে নিয়ে গেলাম রাওয়ালপিন্ডিতে, আনিস যদি রাজি না হতো যে না আমি তোমার ভাই মেয়েদেরকে কেন আমরা পালন করব, উল্টো সে আগ্রহী হয়ে মেয়েদেরকে
রাখতে শুরু করলো, লালন পালন করলো। 50 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, একদিনের জন্য আমাদের মধ্যে কখনো ঝগড়া কোনো কারণে সে রাগ করেনি। হয়তো কখনো কখনো আমি একটু উঁচু স্বরে কথা বলেছি, রাগ করেছি কোনো একটা কারণে হয়তো, কিন্তু শি হ্যাজ নেভার রেসপন্ডেড। কখনো আপত্তি করা বা তর্ক করা কখনোই করেনি। তো আনিসকে খুব মিস করি। আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথাও, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথাও, দূরে দূরে যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায়, সে পথ বেয়ে কাঙাল পরা যেতে চায় কোন অচিন